ভাইকিং শব্দের সঙ্গে জলদস্যু এই বিষয়টা জড়িয়ে রয়েছে। কিন্তু জানেন, এই যে ভাইকিং সম্প্রদায়ের মানুষের কথা বলছি, এরা কিন্তু শুরু থেকেই যে জলদস্যু ছিল তা একেবারেই নয়। মূলত ব্যবসার কারণে এদেরকে জলদস্যু হতে হয়। কেন তাদের জলদস্যু হতে হয়েছিল আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অবশ্যই কমেন্ট করবেন, এবং আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে। দুর্দান্ত প্রতাপশালী যে কোনো কিছুর তুলনায় কিন্তু আমরা এই ভাইকিংদের সাথে করে থাকি। কিন্তু এখন কথা হলো, কাদেরকেই বা বলা হয় ভাইকিং? এই নামটার ইতিহাসই বা কি? এই প্রজাতির কথা বলতে গেলে স্ক্যান্ডিনেভিয়ার কথা বলতেই হচ্ছে, কারণ তারা এইখানেই বাস করত। বর্তমানে উত্তর ইউরোপের নরওয়ে, সুইডেন এইগুলোকে নিয়েই সেই সময় ছিল স্ক্যান্ডিনেভিয়া। খ্রিস্টপূর্ব অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এখানে ভাইকিং সম্প্রদায়ের মানুষের বাস ছিল। এটি ছিল তাদের আদি নিবাস। ভাইকিং শব্দের উৎপত্তি হয়েছে ভিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে উপসাগর। এই ভাইকিংদের সঙ্গে বুঝতেই পারছেন যে সাগরের একটা বেশ ভালো যোগ রয়েছে। তাদের জীবনযাত্রার উপরে সমুদ্র ব্যাপক প্রভাব বিস্তার করে। এরা সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে সেখানে আক্রমণ করত এবং ব্যাপকভাবে লুটতরাজ চালাতো। অনেকে আবার যে সমস্ত জায়গা তারা জয় করছে, অর্থাৎ জিতে নেওয়া জায়গা, সেখানে বসতি স্থাপন করত। তো এই হিসেবে দেখতে গেলে ভাইকিংরা কিন্তু মূলত ছিল জলদস্যু। ভাইকিং বললেই আমাদের মনে পড়ে যে বড় বড় চুলওয়ালা বুনো মানুষ। আসলে ভাইকিংরা কিন্তু এইরকম ছিল না। এই সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। এর নেপথ্যে বেশ কিছু চিত্রশিল্পীরও ব্যাপক প্রভাব রয়েছে। তাদের ছবিতে চিত্রায়িত করা হতো এইভাবেই। এই সম্প্রদায়ের মানুষকে এরকম একটা বিশাল বুনো ভাবে দেখানো হতো। যুদ্ধ জাতি হিসেবেই এদের মূলত পরিচিতি, কিন্তু এরা যুদ্ধবাজ জাতি ছিল না। এই সম্প্রদায়ের অধিকাংশ মানুষ যুদ্ধে কখনো অংশই নেয়নি, কারণ এই সম্প্রদায়ের মানুষ মূলত কৃষির উপরে নির্ভর করতেন। এদের মধ্যে যাদের একটু বেশি বুদ্ধি ছিল তারা আবার ব্যবসা বাণিজ্য করতেন। তো তাদের উল এবং কাঠের বেশ চাহিদা ছিল ভূমধ্যসাগরীয় এলাকায়। কিন্তু যুদ্ধ যে তাদের জীবনের মূল চাবিকাঠি ছিল তা একেবারেই নয়। তবে পার্শ্ববর্তী এলাকায় টাকার বিনিময়ে তারা কিন্তু লড়াই করতেন। তবে সেই সংখ্যাটা ছিল নেহাতি হাতে গোনা। কিন্তু অষ্টম শতকের শেষে তাদের জীবনে নেমে এলো কালো ছায়া। স্ক্যান্ডিনেভিয়ার ওই অঞ্চলে তখন চাষের জমি একেবারে শেষ হয়ে গিয়েছে, অন্যদিকে বসতি বাড়ছে হু হু করে। তাই দৈনন্দিন জীবন কাটানোর জন্য সেখানে কিন্তু আর কিছু ছিল না। সেই সময় সাগর পাড়ি দিয়ে নতুন জমির সন্ধান করা ছাড়া তাদের কাছেও কোনো উপায় ছিল না। এখান থেকে দাঁড়িয়ে ভূমি দখলের জন্য লড়াইটা তাদেরকে চালাতেই হচ্ছিল। তাই ইউরোপের দেশগুলিতে তাদের পরিচিতি হয়ে ওঠে যুদ্ধবাজ জাতি হিসেবে। বিশাল এলাকা জুড়ে বাস করলেও অদ্ভুতভাবে তাদের মধ্যে কোনো রকম কোনো রাজতন্ত্র ছিল না। তাহলে তাদের কিভাবে চলতো? না, তারা গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা নিজেদের মধ্যে তৈরি করেছিল। যে গোত্রের প্রধানের কাজ হচ্ছে সকলের দেখভাল করা, অর্থাৎ তার গোত্রের মধ্যে যে সমস্ত মানুষ রয়েছে তাদের সুযোগ সুবিধা সমস্ত কিছু দেখভাল করা হচ্ছে তার নিজের দায়িত্ব। যদি কেউ আক্রান্তও হয় তারও নিরাপত্তার দায়িত্ব বর্তায় সেই গোত্র প্রধানের উপরেই। তবে পারস্পরিক সমঝোতা করে এক গোত্রের প্রধান অন্য গোত্রের প্রধানকেও বিভিন্নভাবে সাহায্য করতেন। তৃতীয় বা অন্য গোত্রের সঙ্গে যুদ্ধ সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে আসতেন না কেউই। এইখানেই ছিল এই পারস্পরিক সমঝোতা। মধ্যযুগে নারীদেরকে কিন্তু আবার বিবেচনা করা হতো সন্তানদের জন্ম দেওয়ার এক প্রকার মেশিন হিসেবে। কিন্তু ভাইকিংরা কি ভাবতেন অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে আমাদের পৃথিবীতে কখনো শুনেছেন এলিয়েন এসেছে? হ্যাঁ, আমি জানি সিনেমায় আমরা অনেক সময় অনেক এলিয়েন দেখে থাকি, কিন্তু বাস্তবে কি এলিয়েন এসেছে? এলিয়েন আছে কি নেই সেই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে, ঠিক কথা। তবে উলপিটের সবুজ ভাই বোনের গল্প তা কিন্তু নেহাতি উড়িয়ে দেওয়া যায় না। তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পাননি যে কি করে এই দুই ভাই বোনের গায়ের রং সবুজ হলো। তো তাদের গল্প জানার জন্য আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা পুরো ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে। তো আবারও বলি যে সেই সময় নারীদেরকে তো সবাই এরকম ভাবেই ভাবতেন যে সন্তানের জন্ম দেওয়ার মেশিন, কিন্তু ভাইকিংরা পুরোপুরি অন্য মানসিকতার পরিচয় দেয়। ওই সময় পর্বে দাঁড়িয়ে তারা উন্নত মানসিকতার পরিচয় দেয়।
শক্তি সামর্থ্যের দিক থেকেও ইউরোপীয় নারীদের থেকে অনেকটা এগিয়ে ছিল এই সম্প্রদায়ের নারীরা। ফলে নারীরা কৃষিকাজ এবং সংসার দুটোই একা হাতে সামলাতেন। মানে যাকে বলে না যে যে রাঁধে সে চুলো বাঁধে, ঠিক সেই রকম। তো এই সম্প্রদায়ের পুরুষরা নারীদেরকে যথেষ্ট মর্যাদা দিতেন। যে যুগের কথা বলছি মানে মধ্যযুগ, সেখানে বুঝতেই পারছেন যে এই ডিভোর্স কনসেপ্টটাই ছিল না। কিন্তু এই সম্প্রদায়ের নারীরা তারা যদি কোনো পুরুষের থেকে অত্যাচারিত হতেন তাহলে তাদেরকে ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। তারা স্বামী এবং বাবার সম্পত্তিতেও ভাগ পেতেন। বহু লেখায় তাদের বীরত্বের কথা উঠে এসেছে। ব্যালকনি নামক একটি বিশেষ নারীর দল ছিল যারা মূলত ছিল যোদ্ধা। এই সম্প্রদায়ের মানুষ নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ধর্ম নিয়েই চলত। তাদের পুরনো গল্প বেশ সমৃদ্ধ। তো তাদের কোনো ধর্মগ্রন্থ না থাকলেও শতাব্দীর পর শতাব্দী মানুষের মুখে তাদের গল্প কথা প্রচলিত রয়েছে। প্রথম দিকে তারা প্রচুর দেবদেবীর উপাসনা করতেন, তবে ইউরোপে বসতি স্থাপন করার পর তাদের ধর্মীয় বিশ্বাসও কিন্তু ধীরে ধীরে পাল্টাতে শুরু করে। সেই সময় পর্বে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে শুরু করে। ওডিন ছিল তাদের দেবতাদের প্রধান। ফিয়োরেনা বলে এক দেবী ছিলেন, যে কিনা ছিলেন ভালোবাসার দেবী। এবার এই যে ইংরেজি শব্দের সপ্তাহের যে নামগুলো মানে দিনগুলো, সেগুলো কিন্তু দেবদেবীর সঙ্গে মিলিয়েছিল। যেরকম ওডিন ডে থেকে ওয়েডনেসডে, এছাড়াও টায়ার্স ডে থেকে থার্সডে, ফিক্সড ডে থেকে ফ্রাইডে, আর সানস ডে থেকে সানডে, মুনস ডে থেকে এসেছিল মানডে। তাদের মধ্যে আবার নরবলি দেওয়ারও একটা প্রথা ছিল। তবে খ্রিস্ট ধর্মের সংস্পর্শে এসে এই প্রথা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তবে বেশ কিছু ভাইকিং খ্রিস্ট ধর্মের সংস্পর্শে আসার পরেও নিজেদের পুরনো যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে ধরে রেখেছিলেন। তাদেরকে বলা হতো প্রাচীনপন্থী। তবে জীবিকা বা সমাজ ব্যবস্থা বা ধর্মের জন্য যে বিশ্বের কাছে এই জাতি সমাদৃত হচ্ছে তা কিন্তু নয়। আসলে তারা যুদ্ধবাজ জাতি হিসেবেই খ্যাত, আর বলতে পারেন কুখ্যাত। অষ্টম শতকের একেবারে শেষের দিকে শুরু হয় তাদের এই অভিযান, যা দ্বাদশ শতক পর্যন্ত চলেছিল। এই সময় পর্বটাকেই বলা হয় ভাইকিং যুগ। দৈহিক শক্তির দিক থেকে তারা ইউরোপিয়ানদের থেকে অনেকটাই এগিয়ে ছিল। তারা প্রচন্ড কষ্ট সহ্য করতে পারত, ফলে তারা ছিল লম্বা চওড়া। খুব দ্রুত ভূমধ্যসাগরীয় অঞ্চলে তারা প্রভাব বিস্তার করতে পেরেছিল। তাদের কাছে ছিল নৌকা বানানোর উন্নত হাতিয়ার। তাদের বানানো সরু নৌকাগুলো সাগর পাড়ি দেওয়ার জন্য ছিল একেবারে আদর্শ। নেভিগেশন জ্ঞান ছিল তাদের মধ্যে প্রচুর, তাই সমুদ্রের উপরে আধিপত্য বিস্তার করতে তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি। একের পর এক তারা রাজ্যে গিয়েছে এবং সেখানে গিয়ে তারা চার্চে মূলত লুটপাট করতো, কারণ সেখানে প্রচুর মূল্যবান জিনিসপত্র রাখা হতো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।